আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ফিন্যান্স ব্যাংকিং ও বীমার আরেকটি ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অধ্যায় 1 ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই পাঠ শেষে শিখতে পারব ব্যাংকের সংজ্ঞা, ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস, আধুনিক ব্যাংকের পূর্বসূরি, ব্যাংকিং এর ধারণা সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি সভ্যতার শুরুতেই মানুষ যেমন নিজে নিরাপত্তা ও সুখ স্বাচ্ছন্দ্য অর্জনে সর্বদাই সচেষ্ট ছিল, তেমনি নিজে ধনসম্পদের নিরাপত্তারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে ভোলেনি তারা। যেমন মুদ্রা আবিষ্কার, সংরক্ষণ এবং তা থেকে কিছু অংশ সঞ্চয় করে রাখত। এই সঞ্চয় করে রাখা থেকেই এবং জমা করে রাখা থেকেই ব্যাংকের উৎপত্তি হয়ে থাকে। ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়ে থাকে। শুরুতেই লেনদেন ব্যাংকিং নামে অভিহিত না হলেও কালের বিবর্তনে নিজের অজান্তেই তা ব্যাংক রূপে ধারণ করে। যেমন সময়ের পরিবর্তনের মধ্য দিয়েও মানুষ যখন অনুভব করে যে সম্পদের নিরাপত্তা এবং লেনদেন সহজতর করার জন্য ব্যাংকিং অতি প্রয়োজনীয়, তখনই একে তারা সাংগঠনিক রূপ দিয়ে থাকে। এলোমেলোভাবে কার্যক্রম শুরু না করে তারা ধীরে ধীরে সুশৃঙ্খল এবং প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে তাদের এই প্রতিষ্ঠানগুলো। একসময় ব্যাংক ব্যবস্থার নীতি নির্ভর না থাকলেও আজ সুনির্দিষ্ট এবং আধুনিক নীতিমালার উপর এটি প্রতিষ্ঠা পেয়েছে। সততা, বিশ্বস্ততা, নিরাপত্তা ও সেবাদানের মতো বিভিন্ন নীতির উপর প্রতিষ্ঠিত হয়ে ব্যাংক সমগ্র বিশ্বে মানুষের অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজকের ব্যাংক ব্যবস্থা তথ্য ও প্রযুক্তি নির্ভর। যদিও আমাদের দেশের সব ব্যাংক আধুনিক প্রযুক্তির সাথে নিজেদের পরিপূর্ণভাবে খাপ খাইয়ে নিতে পারেনি, তবুও আশা করা যায় ভবিষ্যতে ব্যাংকগুলো আধুনিক তথ্য প্রযুক্তিতে পরিপূর্ণতা লাভ করবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। ব্যাংক ব্যবস্থার উন্নয়নের সাথে যে কোনো দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত। তাই ব্যাংকের আধুনিকায়নের মাধ্যমে নিজেদের যোগ্যভাবে বিশ্ব অর্থনীতিতে টিকিয়ে রাখার প্রত্যয় আমাদের সুদৃঢ় হোক। তো প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে ব্যাংকের একটা সংজ্ঞা দেওয়া আছে, আমরা সংজ্ঞাটা দেখে নিই। সাধারণভাবে বলা যায়, ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে, ঋণ দেয় ও অন্যান্য ব্যাংকিং কাজ সম্পূর্ণ করে। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান অর্থ ও ঋণের ব্যবসায় জড়িত তাকেই ব্যাংক বলে। ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যা শুধুমাত্র অর্থ এবং ঋণের ব্যবসায় জড়িত। এই অর্থ এবং অর্থ সংগ্রহ করে তা জনগণকে ঋণ হিসেবে দিয়ে থাকে এই ব্যাংক ব্যবসা। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখি যে ব্যাংক শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে। ইংরেজি ব্যাংক শব্দটি ফ্রান্স ব্যাংকিউ এবং ইতালীয় ব্যাংকার শব্দ হতে এসেছে বলে ধারণা করা হয়, যার অর্থ বেঞ্চ অথবা অর্থ বিনিময় টেবিল। আবার কেউ কেউ বলে ব্যাংক শব্দটি জার্মান ব্যাংক শব্দ হতে এসেছে, যার অর্থ হলো যৌথ তহবিল। তবে ব্যাংক শব্দের অর্থ হলো ভূমির সীমানা, নদী, খাল, বিল বা হ্রদের তীর, কোষাগার, ধনভাণ্ডার ইত্যাদি। মধ্যযুগে ইউরোপ ও ল্যাটিন আমেরিকার নানান স্থানে, বিশেষ করে ইতালীয় লোম্বার্ডি শহরে ইহুদি ব্যবসায়ী ও মহাজনরা লম্বা টুলে বসে অর্থের ব্যবসা করত। অর্থাৎ তারা ধনবানের অর্থ জমা রাখত, আবার অন্যদেরকেও এই অর্থ ধার দেওয়ার ব্যবসা পরিচালনা করত। অর্থ জমা নেওয়া ও ধার দেওয়ার সময় তারা একটি রসিদ ব্যবহার করত। জমা দানকারীর কাছে এটি ডিপোজিট স্লিপ নামে পরিচিত ছিল। আবার কেউ অর্থ সংগ্রহ বা উত্তোলন করলে তাকে একটি উত্তোলন চিঠা সরবরাহ করা হতো। ধারণা করা হয় এই উত্তোলন চিঠাই পরবর্তীতে চেক হিসেবে আত্মপ্রকাশ করে। মানব সমাজে অর্থের প্রচলন শুরু হওয়া থেকেই মানুষের উপার্জন ও এর নিরাপদ সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময় মানুষের উপার্জিত অর্থকে একত্রিত করে সংরক্ষণ করা হতো। মূলত অর্থ সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকেই সর্বপ্রথম ব্যাংক শব্দটির ব্যবহার শুরু হয়ে থাকে।
যার কারণে ব্যাংক শব্দটির ধারণা সুস্পষ্টভাবে বা নির্দিষ্টভাবে ব্যাংক শব্দটি কিভাবে, কোথায়, কিভাবে উৎপত্তি হয়েছে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না। তো ব্যাংক শব্দটির অর্থ সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা চলে যাই ব্যাংক ব্যবস্থার ক্রমোন্নতির ইতিহাস সম্পর্কে। প্রথমে আসি মুদ্রা প্রচলন ও ব্যাংক। দ্রব্য বিনিময় সহজ করার উদ্দেশ্যে আবিষ্কৃত হয় মুদ্রা। অনেকের মধ্যে খ্রিস্টপূর্ব 5000 অব্দে গ্রিস, রোম ও মিশরে মুদ্রা প্রচলন হয় এবং সেখানেই ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। মুদ্রা আবিষ্কারের পর যাদের হাতে বেশি অর্থ জমা হতো তারা অনেকেই নিরাপত্তার স্বার্থে ধর্মযাজকদের নিকট অর্থ জমা রাখত। ধর্মযাজকগণ জমাকৃত অর্থ হতে কিছু অন্যদের ঋণ দিত, যা থেকে অর্থ সংগ্রহ ও ঋণদান তথা ব্যাংকিং ব্যবস্থার উৎপত্তি বা ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়ে থাকে। আবার অর্থনীতিবিদ হান্নায়ের মতে মুদ্রার প্রয়োজনে ব্যাংক এসেছে, তাই তো মুদ্রাকে ব্যাংকের জননী বলা হয়। এ সময় জনসাধারণ তাদের সঞ্চিত অর্থ ধনী ও বিশ্বস্ত লোকদের কাছে জমা রাখত, কিন্তু একই সময় সকলে অর্থ তুলে নিতে আসতো না। তাই তাদের কাছে জমা রাখা অর্থ তারা মূলধন হিসেবে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করত। এভাবে জমা নেওয়া ও ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়। এরপর আসি সভ্যতার বিকাশ ও ব্যাংক। বিশ্বের বিভিন্ন স্থানে সভ্যতার বিকাশ ও ব্যাংকের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। বিভিন্ন সভ্যতার সাথে ব্যাংক উন্নয়নের সম্পর্ক দেখানো হলো। যেমন প্রথমেই আছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 5000 থেকে 2000 অব্দ পর্যন্ত। অনেকেই মনে করেন এই সময়কালকে সিন্ধু সভ্যতা বলে হয়ে থাকে। সিন্ধু নদীর তীরে বসবাসরত অধিবাসীরা ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভ করে, অর্থাৎ সিন্ধু নদীর তীরে যে সকল ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের অর্থ ঋণ দেওয়া বা নেওয়ার কাজ করতো তাদেরকে তারা সেই সকল এই সভ্যতায় তারা এই ব্যাংকের উৎপত্তি করে থাকে। যেমন মুদ্রা প্রচলনের পর তারা ব্যবসায় আরও উন্নতি করে, তারা ব্যাংক ব্যবসায়ের মতো অর্থ জমা ও ঋণদান এবং বিনিময় ব্যবস্থারও প্রচলন করে থাকে। এরপর আসি ব্যাবিলনীয় সভ্যতা সম্পর্কে। ব্যাবিলনীয় সভ্যতা সাধারণত খ্রিস্টপূর্ব 2000 অব্দ সময়কালকে ব্যাবিলনীয় সভ্যতা বলা হয়ে থাকে। ব্যাবিলনে উপাসনালয়কে কেন্দ্র করে এই ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে। যেমন যেসব ব্যবসায়ীর হাতে বেশি অর্থ জমা হতো তারা তা ধর্মযাজকদের নিকট বা বিশ্বস্ত ধনী লোকদের নিকট জমা রাখতেন। ধর্মযাজকগণ বা ধনী বিশ্বস্ত লোক যারা আছে তাদের থেকে এই ঋণ নিতেন। এভাবেই ব্যাংক ব্যবস্থার প্রচলন ও উন্নতি হয়ে থাকে এই সভ্যতাকালে। এরপর আসি রোমান সভ্যতা। রোমান সভ্যতা খ্রিস্টপূর্ব 1000 অব্দকে রোমান সভ্যতা বলা হয়ে থাকে। এ সময়ে বিভিন্ন স্থানে ব্যবসায়ীগণ রোমে ব্যবসা বাণিজ্যের জন্য একত্রিত হতো। তাদের লেনদেনের মাধ্যমে প্রচলন সৃষ্টি হয় চেক, ব্যাংক ড্রাফটের মতো গুরুত্বপূর্ণ দলিলগুলো। তাছাড়া এখানেই প্রথম ব্যবসায়ীদের উদ্যোগে প্রতিষ্ঠা পায় প্রথম ঋণদানকারী ব্যাংক। রোমান সভ্যতায় প্রথম ঋণদানকারী ব্যাংক প্রতিষ্ঠিত হয়ে থাকে। তারপর আসি চীন সভ্যতা। চীন সভ্যতা খ্রিস্টপূর্ব 600 অব্দে হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 600 অব্দকে চীন সভ্যতা বলা হয়ে থাকে। চীনে ব্যবসা বাণিজ্যের উন্নতির সাথে সাথে অর্থ সংরক্ষণ, ঋণদান ও লেনদেন বেড়ে যাওয়ায় খ্রিস্টপূর্ব 600 অব্দে প্রথম প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক ব্যাংক হিসেবে শানসি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে থাকে। খেয়াল রাখবে বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে শানসি ব্যাংক, যেটা চীনে অবস্থিত বা চীনে প্রতিষ্ঠিত হয়ে থাকে। শানসি ব্যাংক বিশ্বের প্রথম বাণিজ্যিক ব্যাংক। এরপর আসে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা যখন এখানকার রাজা, বাদশাহ এবং সাধারণ মানুষও আর্থিক লেনদেনের মাধ্যমে এই ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করে থাকে। মিশরীয় সভ্যতায় মিশরের সাধারণত রাজা বাদশাহরা এই ধরনের ব্যাংক ব্যবস্থার উন্নয়ন করে থাকে। এরপর আসি পূর্বসূরি ও ব্যাংক।
ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে স্বর্ণকার মহাজন ব্যবসায়ী শ্রেণীর অবদান অনস্বীকার্য। বর্তমান ব্যাংক ব্যবস্থার উন্নয়ন পূর্বসূরি হিসেবে স্বর্ণকার ব্যবসায়ী ও মহাজনদের ভূমিকা রয়েছে। এসব পূর্বসূরি হচ্ছে যেমন স্বর্ণকার শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, মহাজন শ্রেণী। এদের অবদানও রয়েছে ব্যাংক ব্যবস্থার উন্নতির পেছনে। এরপর আসি আমরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থা। আধুনিক ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে সভ্যতার ক্রমবিকাশের ধারায় মধ্যযুগে ইউরোপের আধুনিক ব্যাংক ব্যবস্থার গোড়াপত্তন ঘটে। সাধারণত 1401 খ্রিস্টাব্দ হতেই বর্তমান সময় পর্যন্ত ব্যাংকের আধুনিক যুগের সূচনা হয়। আধুনিক যুগে ব্যাংক ব্যবস্থা সুসংগঠিত ও প্রযুক্তি নির্ভরতা লাভ করে। এ পর্যায়ে ব্যাংক ব্যবস্থাকে 3টি অংশে বিভক্ত করা হয়ে থাকে। যেমন প্রথম অংশ হচ্ছে ম্যানুয়াল শ্রম নির্ভর ব্যাংকিং, দ্বিতীয় অংশ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং, তৃতীয় অংশ হচ্ছে ভার্চুয়াল ব্যাংকিং বা মনুষ্যবিহীন ব্যাংকিং ব্যবস্থা। তো ম্যানুয়াল বা শ্রম নির্ভর ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে মানুষের হাতে হাতে বা তাদের উপস্থিতিতে এরূপ ব্যাংক ব্যবস্থার প্রচলন হয়ে থাকে। ইতালিতে প্রতিষ্ঠিত ব্যাংক অফ বার্সেলোনা বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক। খেয়াল রাখবে, বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বার্সেলোনা। এটা প্রতিষ্ঠিত হয় 1401 সালে। বিশ্বের প্রথম আধুনিক ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বার্সেলোনা। 1401 সালে প্রতিষ্ঠিত হয়। 1407 সালে সুইজারল্যান্ডে ব্যাংক অফ জেনোয়া, 1409 সালে নেদারল্যান্ডে ব্যাংক অফ আমস্টারডাম, 1656 সালে সুইডেনে প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক হচ্ছে ব্যাংক অফ সুইডেন। বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত ব্যাংক হচ্ছে ব্যাংক অফ সুইডেন। 1700 সালে ভারতীয় উপমহাদেশে দি হিন্দুস্তান ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। দি হিন্দুস্তান ব্যাংক ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম ব্যাংক হচ্ছে দি হিন্দুস্তান ব্যাংক। এ ব্যাংক মানুষের শ্রমের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপর আসি ইলেকট্রনিক ব্যাংকিং। বিংশ শতাব্দীর কম্পিউটারাইজ ব্যাংকিং কার্যক্রম শুরু হয়ে থাকে। ইলেকট্রনিক ব্যাংকিং হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে কার্যক্রম চালাতে সক্ষম যে সকল ব্যাংক, সে সকল ব্যাংকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে। যেমন যে সকল লেনদেনের মাধ্যমে এটিএম কার্ড, ইএফটিএস, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম, অটোমেটেড টেলার মেশিন, এই সকল ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরপর আসে ভার্চুয়াল ব্যাংকিং বা মনুষ্যবিহীন ব্যাংকিং। এটি ব্যাংকিং এর সর্বাধুনিক রূপ। এক্ষেত্রে ব্যাংকিং পরিচালনা কোনো ব্যক্তির ব্যবহার নেই, বরং সম্পূর্ণ ব্যবস্থাটাই হচ্ছে কম্পিউটারের। অর্থাৎ অর্থ সংগ্রহ, সংরক্ষণ, স্থানান্তর ও উত্তোলন সহ সকল ব্যবস্থাই কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। আমাদের দেশে কিছু কিছু ব্যাংক সীমিত আকারে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ জমা ও উত্তোলনের প্রচলন করেছে। যেমন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং প্রভৃতি ভার্চুয়াল ব্যাংকিংয়ের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আসে আমরা আধুনিক ব্যাংকের পূর্বসূরির সম্পর্কে তখন আলোচনা করি নাই। এখন আমরা আধুনিক ব্যাংকের পূর্বসূরি সম্পর্কে জেনে নিই। তো প্রথমেই হচ্ছে স্বর্ণকার শ্রেণী। স্বর্ণকার এরা হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে স্বর্ণকার এই লন্ডনে ব্যাপকভাবে এই স্বর্ণকার শ্রেণীরা অবদান রাখে। স্বর্ণকারগণ বেশ সচ্ছল ও বিশ্বাসী ছিল বলে মানুষ মূল্যবান সম্পদ ও অর্থ তাদের নিকট জমা রাখত। স্বর্ণকারগণ তা হতে কিছু কিছু ঋণ দিত। অর্থ উত্তোলনের জন্য তারাই প্রথম করেছিল উত্তোলন চিঠা বা জমা স্লিপ। প্রশ্ন হতে পারে যে জমা স্লিপ কারা প্রথম প্রচলন করে থাকে? স্বর্ণকার শ্রেণী। এরপর আসি মহাজন শ্রেণী। মহাজন শ্রেণী প্রচুর বিত্ত ও অর্থের মালিক ছিল। তারা অর্থ সংরক্ষণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবসায় ব্যাপক অবদান রেখেছিল। তারপর আসে
ব্যবসায়ী শ্রেণী ব্যবসায়ীগণ আর্থিকভাবে সচ্ছল ছিল। বিশ্বাসের কারণে অনেকে তাদের নিকট অর্থ জমা করত এবং অন্য স্থানে তাদের মাধ্যমে স্থানান্তর করত। সচ্ছল ছিল বলে সরকারও তাদের নিকট হতে ঋণ গ্রহণ করত। ব্যবসায়ীগণ বিভিন্ন ব্যাংক দলিলের প্রচলন করে, যার ফলশ্রুতিতে আজকের প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক ইত্যাদি আহ, আহ, ইত্যাদি হয়ে থাকে। প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক সাধারণত ব্যবসায়ীদের বলেই প্রচলন হয়ে থাকে। এই প্রত্যয়পত্র, ভ্রমণকারী চেক। এরপর আসি ব্যাংকিং সম্পর্কে। ব্যাংকিং কি? ব্যাংকিংয়ের ধারণা সাধারণভাবে বলা যায় ব্যাংকের সব কাজই হচ্ছে ব্যাংকিং। ব্যাংক হলো একটি প্রতিষ্ঠান, আর ব্যাংকিং হলো প্রতিষ্ঠানের কাজ। উক্ত প্রতিষ্ঠানের কাজই হচ্ছে ব্যাংকিং, অর্থাৎ ব্যাংক যেসব কাজ করে তাই ব্যাংকিং। যেমন ব্যাংকিংয়ে কাজ করে থাকে আমানত সংগ্রহ করে, প্রথমত ঋণ দেয়, ঋণ আমানত সৃষ্টি করে, বিল ও বন্ড ভাঙায়, বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে থাকে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে, অর্থ স্থানান্তর করে ইত্যাদি ব্যাংক কাজ করে থাকে। আর এই সকল কাজকেই একত্রে ব্যাংকিং বলা হয়ে থাকে। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক যা করে তাই ব্যাংকিং। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং বলতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পাদিত যাবতীয় কাজকে বোঝায়। সুতরাং জনগণের কাছে সঞ্চিত অর্থ বিভিন্ন মেয়াদে আমানত হিসেবে সংগ্রহ করা, সুদের বিনিময়ে বিভিন্ন মেয়াদে ঋণ দান, নোট ইস্যুকরণ, ঋণ আমানত সৃষ্টি করা, চেক ইস্যু করা, বিনিময় বিল বাট্টাকরণ, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা, অর্থ স্থানান্তর, মূল্যবান দলিল ও সম্পদের নিরাপত্তা দান, বৈদেশিক বাণিজ্যে সহায়তা দেওয়া সহ যাবতীয় অর্থনৈতিক কাজকেই সামষ্টিকভাবে ব্যাংকিং বলা হয়ে থাকে। তাই ব্যাংক ও ব্যাংকিং কার্যত এক ও অভিন্ন সূত্রে সম্পর্কযুক্ত। অর্থাৎ ব্যাংক যেসব কাজ করে সে সকল কাজই হচ্ছে ব্যাংকিং। এরপর আসি আমরা পরিশেষে বাড়ির কাজ। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখলাম সে সম্পর্কে আমরা লিখব নিজে নিজে। যে প্রথমত হচ্ছে ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ কী, ব্যাংক কী, ব্যাংকিং কী, ব্যাংকের পূর্বসূরি কারা। এগুলো আমরা চাইলে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবন দুইটাই পড়তে পারি। ব্যাংক বলতে কি বোঝায়, ব্যাংকিং বলতে কি বোঝায়, ব্যাংকের পূর্বসূরি কারা ব্যাখ্যা করো। ক এবং খ দুটোর জন্যই আমরা এই প্রশ্নগুলো পড়ব। তো ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।